দর্শক বন্ধুদের আজকে আমরা কিভাবে নিখুঁত একেবারে 100% নিখুঁত ইনিউমারেশন ফর্ম ফিল আপ করে দেখাবো বলে যে কথা দিয়েছিলাম, আজকে আমরা হাতে কলমে সেইটা আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। 2002 সালে ভোটার তালিকায় সেই এসআইআর যে সম্পন্ন হয়েছিল সেই তালিকায় যার নাম আছে, আমি ধরুন আমার নাম আছে, আমি কিভাবে ফর্ম ফিল আপ করবো। আমার পুত্র 2025 সালে ভোটার তালিকায় নাম আছে কিন্তু যার 2002 সালে নাম নেই, সে ফর্ম ফিল আপ করলে কিভাবে ফর্ম ফিল আপ করবে। একটা মহিলা ফর্ম ফিল আপ করলে কিভাবে প্রথম পোর্শনে সে ওই পিতা বা অভিভাবকের নামের জায়গায় কার নাম দেবে, এই সমস্ত ব্যাপারে আমরা আজকের সরাসরি দেখাবো। এবং এই নিয়ে কিভাবে কোন ভাষায় ফর্ম ফিল আপ করা হবে তাই নিয়ে যেভাবে কনফিউশন তৈরি হয়েছে, একটা বিতর্ক তৈরি হয়েছে, সেগুলো আমরা পরিষ্কার করে দেব। আমরা পরিষ্কার করে দেব যে একজন অনাথ যার পিতা মাতা কেউ নেই, সে যদি ফর্ম ফিল আপ করে সে কিভাবে করবে। একজন যদি বিদেশে থাকে, এরকম সমস্ত দিক, এই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা দেখিয়ে দেব। সব থেকে বড় কথা যেটা, যে ফর্মটা বাংলায় পূরণ করা হবে না ইংরাজিতে পূরণ করা হবে, এইটা নিয়েও একটা কনফিউশন আছে, সেটাও আমরা বলে দেব আজকে। আর আমরা হাতে কলমে এই ফর্ম ফিল আপ করা দেখিয়ে দেব। আজকের ধরুন আমি আমার প্রথম যে ফর্ম, আমরা সকল মিলে যে ইনুমারেশন ফর্ম পেয়েছি, মনে রাখবেন সেই ইনুমারেশন ফর্ম কিন্তু প্রত্যেকের নামে এসছে। যার 2002 সালের ভোটার তালিকায় নাম আছে তারও, আর যার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তারও। অর্থাৎ 2025 সালের ভোটার তালিকায় যাদের যাদের নাম আছে একজন নির্বাচক হিসাবে, একজন ভোটার হিসাবে, তাদের প্রত্যেকের নামে ছাপানো ছবি সহ, কিউআর কোড সহ, নির্বাচকের এপিক নাম্বার সহ, তার ঠিকানা সহ, তার কোন বিধানসভা সেই বিধানসভার নাম্বার সহ সমস্ত কিছু এসছে, ছবি সহ। শুধু আমরা দেবো যে এই উপরের পোর্শান, আমরা ধরুন আমি এই হাতে এরকম করছি, এই উপরের পোর্শান ধরুন বড় করে দেখাতে হবে না, আমার নাম আছে। দ্বিতীয় পোর্শানে হচ্ছে সেই ক্রমিক সংখ্যা আছে। তৃতীয় পোর্শানে একটা কিউআর কোড আছে। আর চতুর্থ, উপরের লাইনের কথা বলছি, চতুর্থ পোর্শানে একেবারে ছাপা একটা ছবি আছে, যে ছবিটা তার এপিক কার্ডে বা ভোটার তালিকা আছে। আর তার একেবারে শেষের দিকে একটা ফাঁকা জায়গায় বলা হচ্ছে যে এই জায়গায় একটা সাম্প্রতিক ছবি, এখন আপনার স্বাস্থ্য শরীর কেমন, চুল উঠে গেছে কি চুল আছে, টাক পড়েছে, চুল সাদা না কালো, সাম্প্রতিক ছবিতে যেহেতু সব ধরা পড়বে সেই রকম একটা ছবি দেয়া হবে। যদিও বলা হচ্ছে একটা বিভ্রান্ত বা প্রচার যে ছবি খুব একটা নয়, ছবিও নাকি অপশনাল, মানে ঐচ্ছিক, ছবি দেওয়াও যায় নাও দেওয়া যায়। কিন্তু আমরা অনলাইনে পূরণ করে দেখলাম, অনলাইনে আমি আমার পূরণ করেছি, আমার ছেলে জিশানের অনলাইনে পূরণ হয়ে গেছে, সরাসরি একদম নির্বাচন কমিশনের কাছে সাবমিট হয়েছে সাকসেসফুলভাবে, সে মেসেজ এসছে অ্যাকনলেজমেন্ট হিসাবে। তো সুতরাং ছবি কিন্তু সেখানে লাগছে, অর্থাৎ ছবি সেখানে যেহেতু লাগছে সেহেতু আমরা এখানেও একটা নতুন ছবি, সাম্প্রতিককালের ছবি তুলে দেব, তাই তো। এবারে আসি আমরা প্রথম লাইনের একদম উপরের পোর্শানে। আমরা যদি এই বক্সটাকে যদি দেখাই, এই বক্সটা অর্থাৎ এই প্রথম পোর্শান, এই প্রথম পোর্শানে অনেকে ভুল করছেন, এই যে নাম, এই জন্ম তারিখ আছে, জন্ম তারিখের পরে একটা ফাঁকা জায়গা আছে, অনেকে এই ফাঁকা জায়গায় জন্ম তারিখটা দিয়ে দিচ্ছে। কিন্তু না, আসলে এই দিক দিয়ে চলে গিয়ে এই দিকের যে ফাঁকা জায়গাটা, ডান দিকের যে ফাঁকা জায়গা, সেই জায়গায় এখানে জন্ম তারিখ দেয়া আছে, মানে তারিখ মাস বছর, এইখানে সেইটা দেয়া হবে, তারিখ মাস বছর। সেটা কিন্তু দিতে হবে ইংরাজিতে। আধার নম্বর ঐচ্ছিক, আধার নাম্বারটা দিতে হবে এই ডান দিকের এই ফাঁকা জায়গাটা। তাহলে আমরা উপরের পোর্শনটার কথা বলে দিলাম। ফর্মটা আসবে প্রত্যেকের নামে নামে ছেপে আসবে, সুতরাং সেখানে যে ফর্মটা ফিল আপ করবে তার নাম লেখার কোনো প্রয়োজন নেই, ওটা অলরেডি আছে ছাপানো, তার নাম আছে, তার ক্রমিক নাম্বার আছে, তার ছবি আছে, কিউআর কোড আছে, সমস্ত কিছু। খালি এই ডান দিকের এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা একটা সাম্প্রতিক তোলা ছবি, সেই ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ব্যাকগ্রাউন্ড সাদা হবে কি কালো হবে এরকম নয়, ছবিটা যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ভালো দেখায়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যদি কালো হয় আর তার জামাটা যদি কালো থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড তো মিশে গেল, ওই রকম নয়, যাতে ছবিটা স্পষ্ট হয়, এইখানে সেই ছবিটা সাঁটাতে হবে। তারপরে শুরু করছি আমরা এই প্রথম থেকে, যে
জন্ম তারিখ দিয়ে শুরু হবে। এই জন্ম তারিখ দিয়ে শুরু হচ্ছে মানে এখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে, না এইটা সরে গিয়ে এই জায়গায় জন্ম তারিখটা লেখা হবে ইংরাজিতে, অর্থাৎ 20-3-1983 এই রকম করে লিখতে হবে। 20 দিয়ে অপ্লিক দেবেন, তারপরে 03 দিয়ে অপ্লিক দেবেন, তারপরে 1983 এই রকমভাবে ইংরাজিতে লিখবেন। আচ্ছা, ধরুন অনেকের ভোটার কার্ডে মানে অ্যাজ অন 1/1/1995 একটা বয়স দেওয়া আছে, তাহলে সে কিভাবে তার জন্ম তারিখটা বের করবে? একদম খুব সুন্দর প্রশ্ন। ধরুন যদি ধরা যায় যে 1/1/95 তারিখে, অর্থাৎ ওই যে আই কার্ডে যে লেখা আছে তার জন্ম তারিখ দিতে গেলে 1/1/95 তারিখে তার বয়স হচ্ছে 35, তাহলে অনায়াসে সেই 95 থেকে 35 মাইনাস করে যে সালটা আসবে সেই সাল হবে, আর 1/1 এই সালটা দিয়ে দেবে। অর্থাৎ ধরো 95 থেকে 35 মাইনাস করলে কত হয়? 60, তাহলে সেখানে 1/1/1960 হচ্ছে তার জন্ম তারিখ। কিন্তু অনেকের আছে সে তার 1960 সালই আছে আধার কার্ডে, আচ্ছা, অথচ ওখানে 1/1 নেই, ওর আছে ধরুন সাপোজ 20-5-1960। একদম সে কি তাহলে ওই 1/1টা ওখানে না, সেখানে 1/1 দেওয়ার দরকার নেই। 1/1 তার মানে বছর, ওই যে সেখানে লেখা আছে 35 বছর, 35 বছর মানে তো কোনো নির্দিষ্ট একটা দিন নয়, গোটা 60 সালটাই 35 বছর। সেই জন্যেই তার অথেন্টিক যদি কোনো প্রমাণপত্র থাকে, সালটা যদি সেম থাকে, তারিখটা যদি সেম থাকে, সেইটা থেকে দিক। যেমন জন্ম সার্টিফিকেট, আধার কার্ডে যদি তার জন্ম তারিখ উল্লেখ থাকে, তার কোনো অন্য সরকারি নথিতে যদি জন্ম তারিখটা উল্লেখ থাকে, তাহলে ম্যাচ হতে হবে, সালটা নিশ্চয়ই ম্যাচ হয়ে যাবে। অনেকের ভোটার কার্ডেও মানে আধার কার্ডেও 1/1 দিয়ে শুরু আছে অনেকের, তাহলে সেখানে তার আর কোনো সমস্যা নেই। তার সমস্যা নেই, তাহলে সে যেভাবে আছে ম্যাচিং হলে হবে, এই জায়গায় হবে। তাহলে প্রথমে জন্ম তারিখ দেওয়া হলো, প্রথম পোর্শনের এই যে পোর্শনটা, এই পোর্শনটা তো ফিল আপ করা হবে যে আবেদন করবে, আবেদনকারীর উপরের পোর্শনটা, তার নিজের 2002 তালিকায় নাম আছে কিনা এইটা, আর যদি তার পিতার 2002 সালের নাম থাকে তাহলে এই ডান দিকের এই পোর্শনটা, এইটা। কেউ যদি দুটো একসঙ্গে ফিল আপ করে, না, একসঙ্গে ফিল আপ করার প্রয়োজন নেই। যে 2002 সালের ওই এসআইআর বা ভোটার তালিকায় নাম আছে, সে নিজে যখন এই ফিল আপ করবে তখন তার সরাসরি নিচের পোর্শন এইটা, এই ফর্মের বাম দিকের পোর্শন, ফর্মের বাম দিকের পোর্শন সে ফিল আপ করবে। আর যার বাবার নাম আছে, অর্থাৎ যার নিজের নাম নেই, সে বাবা মা কিংবা আত্মীয় নাম, বাবা মা কিংবা আত্মীয় নয়, বাবা মা ঠাকুরদা ঠাকুমা, সে কোথায় ফিল আপ করবে? সে করবে এইটা, মানে ফর্মের ডান দিকের নিচের পোরশন। হ্যাঁ, কারণ তার তালিকায় তো আছে। উপরের পোরশন সবার জন্য কমন, আর এই উপরের পোরশনটা ফিল আপ করতে হবে, এই উপরের পোরশনটা সবার জন্য কমন। ওই যে উপরের পোরশন ওখানে কি বাংলাতে ফিল আপ করবে না ইংরেজিতে ফিল আপ? না, এইটা ইংরেজিতে ফিল আপ করার কথা বলছি আমরা, কারণ নিচের পোরশনগুলো এপিক নাম্বার দিলেই এমনিই এসে যাচ্ছে। যখন এটা ইনপুট করবে বিএলওরা, সেই করার সাথে সাথে আমরা নিজেরা তো অনলাইনে ফিল আপ করে দেখলাম, এগুলো সব এসে যাচ্ছে, দেখাই যাচ্ছে। উপরের পোরশনে যেহেতু 25 সালে তো ওটাও অলরেডি আছে, কিন্তু তবু এটা ইংরেজিতে করতে হবে। তাহলে প্রথমে কি বললাম? জন্ম তারিখ। দ্বিতীয় লাইনে হচ্ছে আধার নম্বর, সেটাও হবে ঐচ্ছিক তো ঐচ্ছিক নয়, আধার নাম্বার দিতেই হবে। এখন যা দেখছি থাকলে দেবে, না থাকলে কথা থাকলে তো দেবে, আধার নেই এমন নেই, সুতরাং আধার যেহেতু আছে সে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে ইংরেজিতে। তারপরে দেওয়া হবে মোবাইল নাম্বারটা, তারপরে কি হবে? পিতার নাম। এই জায়গাটাই আমি ঠিক মেরে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে এই অভিভাবকের নাম আছে, যে অভিভাবক নাম হবে তাদের যারা অনাথ, যারা কোনো আশ্রমে থাকেন। সুতরাং এই জায়গাটায় এই যে পিতার অপ্লিক অভিভাবক, সুতরাং সকলের, মহিলা হলেও সে তার পিতার নাম দেবে, পুরুষ হলেও সে তার পিতার নাম দেবে। তাহলে এখানে যে যার নামে এসছে ফর্ম, তার এবারে পিতার নাম দেয়া হবে এই লাইনটায়, এইখানে পিতার নাম দেয়া হবে, সে পুরুষ হোক বা মহিলা। বিবাহিত মহিলার ক্ষেত্রেও তাই। শুধুমাত্র যারা অনাথ, যাদের পিতা মাতা বাবা ঠাকুরদা ঠাকুমা নেই, তারা শুধু এই অভিভাবকের উপরে ঠিক মেরে এখানে সেই এটা আমরা না, তবু আমরা এটা বলেই দিলাম। তারপরে কি না, পিতার যেহেতু এখানে নাম দেয়া হলো, সেই পিতার নাম ইংরেজিতে লিখবেন। সেই পিতার এবার যদি এপিক নাম্বার থেকে থাকে, যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে এই লাইনটাই দেবেন এইখানে।
ইংরাজিতে দিয়ে দেবেন, যেভাবে আছে 25 সালে। 2025 সালে অনেকের পিতামাতা মৃত আছে, সেক্ষেত্রে তারা কি দেবে এপিক নাম্বার না দেবে? একদম একদম বলা হচ্ছে যে যদি থাকে, মৃত জীবিতর কোনো গল্প নেই এখানে, কোনো হ্যাঁ এপিক নাম্বার চেয়েছে মানে এখানে বলছে যে যদি থাকে, পিতার নাম দিচ্ছি যেহেতু, তার যদি ওই এপিক নাম্বার থাকে এপিক নাম্বার দেবে। বিশেষ করে এইটা তো 2025 সালে যাদের নামে এসছে, বেশিরভাগের তো যারা আবেদন করবে যাদের 2002 সালে নাম নেই, তাদের পিতামাতার যেহেতু আছে এপিক নাম্বারটা দিলে তো আরও ভালো হলো। ব্যাপারটা বুঝতে পেরেছো? ধরো আমার ছেলে জিশান, পিতার নাম দেবে, তার পিতার যেহেতু এপিক নাম্বার আছে 2025 সালে কি সেটাই। আরেকটা কথা হচ্ছে 2025 সালের এপিক নাম্বার যাদের, ধরো আমি যেমন, আমার ছেলে যখন ফর্ম ফিল আপ করবে এই জায়গাটায় 2025 সালের এপিক নাম্বার দিতে হবে। আবার যখন আমার ছেলে ফিল আপ করবে এই কলমটা, ডান দিকের এই যে কলমটা তার পিতার হিসাবে, অর্থাৎ আমার নাম জাকির হোসেন শেখ, এই জাকির হোসেন শেখ যখন লিখবে তখন সে যে এপিক নাম্বারটা দেবে, অর্থাৎ 2002 সালে যে এপিক নাম্বারটা আছে সেইটা দেবে। কারো কারো তো একই আছে, 2002-এ যা এপিক নাম্বার আছে 2025-এ এসেও দেখা যাচ্ছে একই নাম্বার আছে। আবার কেউ কেউ কারেকশান করে তারা নতুন করে ওই যে কার্ডটা করেছে, নতুন করে এইভাবে প্যান কার্ডের মতো ভোটার কার্ড এসছে, পিভিসি বলতে হবে না, ডিজিটাল ভোটার, এই যে ডিজিটাল ভোটার কার্ডে নতুন এপিক নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমার চেঞ্জ হয়েছে, অনেকে চেঞ্জ। তাহলে না, আমি বলে দিই একেবারে সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেছি, মানে সমস্ত প্রশ্নের। তাহলে কিন্তু এখানে যেহেতু ফিল আপ হচ্ছে তখন ওই 2025 সালের এপিক নাম্বারটাই দেয়া হবে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে মায়ের নাম। এই মায়ের নাম, সে মায়ের নাম লিখবে, পুরুষ হোক বা মহিলা হোক, তার মায়ের নাম লিখবে এইখানে, এই জায়গাটায় ইংরাজিতে লিখবে। মায়ের যদি এপিক কার্ড নাম্বার থাকে 2025 সালে অনুযায়ী, সে তার এপিক কার্ড লিখবে। মায়ের নাম্বার না থাকে তাহলে সে দেবে না। তারপরে হচ্ছে কি, যে এখানে যে বলেছি যে পুরুষ মহিলা নির্বিশেষে সে তার পিতার নাম লিখবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে মহিলারা তার স্বামীর নাম লিখবে তো অভিভাবক হিসাবে, না, কারণ পরের পোর্শানে, অর্থাৎ এই মায়ের এপিক নাম্বার যে লাইনটা আছে এই লাইনের পরের পোর্শানে, পরের লাইনে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ এখানে যদি বিবাহিত মহিলা আবেদনকারী হয়ে থাকে তাহলে সে তার স্বামীর নাম দেবে। এখানে যদি বিবাহিত পুরুষ আবেদনকারী হয়ে থাকে সে তার স্ত্রীর নামটা দেবে। সুতরাং এখানে একজন মহিলা যখন ফিল আপ করবে তার নিচেই তার স্বামীর নাম্বার দেবে এই জায়গায়, একজন পুরুষ যখন ফিল আপ করবে নিচেই তার স্ত্রীর নাম্বার দেবে, এবারে যদি তার এপিক নাম্বার থাকে দেবে। এবারে কথা হচ্ছে প্রথমে যে আমি ধরুন এমন একজন আবেদনকারী যে আবেদনকারীর নামে 2025 সালে ওই ইনিউমারেশন ফর্মটা এসছে এবং 2002 সালের এসআইআর তালিকায় বা 2002 সালের বিশেষ সংশোধনী তালিকায়, ভোটার তালিকায় তার নামও আছে, তাহলে সে তখন এইখানে নিজের নামটা লিখবে। ওই 2002 সালের তালিকা দেখে দেখে আমরা সাজেস্ট করছি যে এই জায়গাটা যেমন আছে তেমন, অর্থাৎ বাংলায় যদি কারুর তালিকা এসে থাকে সেই দেখবে 2002 সালের যে তালিকায় যেভাবে আছে বাংলায় আছে, ওইটা বাংলায় লিখতে হবে, কারণ এপিক নাম্বার তো ইংরাজিতেই থাকে। এইখানে কিন্তু এই একটাই ঘরে এই লাইনটা যেমন এইপারে পূরণ করতে বলছি পরপর গিয়ে, এখানে কিন্তু এটা 2002 সালে যাদের নাম আছে তারা করবেন, 2002 সালে যাদের নাম নেই, যাদের পিতামাতার বা ঠাকুরমার নাম আছে তারা করবেন। তাহলে এইখানটায় শুধুই করবেন কীরকম, প্রথমে এই নাম যখন দেবেন, নির্বাচকের নাম হলো সে ব্র্যাকেটে নিজ বলে দিতে পারে, যেহেতু এ আবেদনকারী আর এই আবেদনকারীরই নাম নেই। তারপরে তার এপিক নাম্বার, সেটা কিন্তু 2002 সালে যে এপিক নাম্বার ছিল তালিকায়, 2002 সালের তালিকায় যে এপিক নাম্বার আছে সেইটা দিতে হবে। এই জন্যই আমি বলেছি যে এই ইনোমারেশন ফর্ম ফিল আপ করার জন্যে দুটো তালিকা পাশে রাখতে হবে, তাহলে সে এইখানেই দেবে। আত্মীয়ের নাম এখানে বলা হচ্ছে অনলাইনে আসলে আলাদা হবে, কিন্তু আপনি যখন ম্যানুয়ালি এই ইনিউমারেশন ফর্ম ফিল আপ করবেন সেখানে আত্মীয়ের নাম মানে 2002 সালের ভোটার তালিকায় তার পিতার নাম আছে, সেই পিতার নামটা এখানে হবে। তার সাথে সম্পর্ক কি, সেখানে এই সম্পর্কে পিতা থাকলে পিতা লেখা আছে। আমি 2002 সালের ভোটার তালিকা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ধরুন, এই যে সম্পর্কর ক্ষেত্রে কীরকম, এই বলা হচ্ছে ধরুন তার নাম, অর্থাৎ একজন সে যার দিচ্ছে তার নাম, তার এই সম্পর্কর জায়গায় বলেছে সম্পর্কিত ব্যক্তির নাম মানে আত্মীয় এই আছে, সে এই তারপরে সম্পর্কর ক্ষেত্রে দেবে পিতা, অর্থাৎ আত্মীয়ের নামের জায়গায় তার ভোটার তালিকায় যে নামটা আছে, পিতার থাকলে পিতার, মাতার থাকলে মাতার। তো ধরুন একজন যে পূরণ করবে সে তার
নিজের নামের পরে তারপরে পিতার নাম দেবে, আর তারপরে এই সম্পর্কের জায়গাটায় পিতা দেবে। তারপরে জেলা, 2002 সালেই যে জেলার নাম আছে, যে জেলার নাম যেভাবে আছে ঠিক সেইভাবে দিতে হবে জেলা। তারপর রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ, এমনি 25 পশ্চিমবঙ্গ। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম মানে ধরুন আমরা মগরাহাট পশ্চিম বিধানসভার ক্ষেত্রের আমরা ভোটার, তো সেখানে এই বিধানসভা মগরাহাট পশ্চিম বিধানসভা, তো ওই 2002 সাল অনুযায়ী যা আছে তাই দিতে, একদম যা আছে তাই। আচ্ছা, তারপরে এই নিচেই এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর, কোথা থেকে পাবে ওরা? পার্ট নাম্বার এই 2002 সালে ধরুন এই বিধানসভা 120 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র। 120টা কি? 120টা হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের নম্বর, এই আছে না, অংশ নম্বরটা কোথা থেকে? অংশ নম্বর হচ্ছে এই নিচেই লিখতে হবে, ফাঁকা জায়গাটায়, ওই লাইনের পাশে নয়। আচ্ছা, প্রথমে তারা পেয়ে গেল ওদের বিধানসভা ক্ষেত্রের নম্বর, হ্যাঁ ক্ষেত্রের নম্বর এইটা। অংশ নম্বর কোথা থেকে পাবে? আরে অংশ নম্বর মানে এই ডান দিকে যেই 2002 সালের ভোটার তালিকার ডান দিকের উপরে লেখা আছে 31, মানে এই 31টাই এখানে লেখা হবে। পাশে ক্রমিক নম্বর, এবার ক্রমিক সংখ্যা মানে এই যে ক্রমিক নাম্বার দেওয়া আছে, ধরুন আমি ফিল আপ করছি জাকির হোসেন শেখ, এই জাকির হোসেন শেখের 2002 সালের ক্রমিক নাম্বার হচ্ছে 588, তাহলে এখানে এই ক্রমিক সংখ্যা 588, বোঝা গেল? এবারে কি হচ্ছে, তারপরে এই সইটা করবে এইখানে, এই বলা হচ্ছে কি, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাঁ হাতের বা বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ এইখানে উপরের অংশটায় সিগনেচার করবে, আর বিএলও সই করবে এখানে, সে এখানে স্ট্যাম্পও করবে, একটা কপি সে বাড়িওয়ালাকে দেবে, অর্থাৎ আবেদনকারীর হাতে দেবে। বাড়িওয়ালার কাছে দুটো কপি আছে, দুটোতেই ও স্ট্যাম্প করবে, একটা নেবে, একটা বাড়িওয়ালার কাছে রেখে দিয়ে যাবে। একদম এবং সেটাকে প্রত্যেক ভোটারের সেটা গুছিয়ে রাখতে হবে, পরে ওটা অসংখ্য ভাবে কাজে লাগবে। এটা গেল আমার। এবার ধরো আমি আমার একজন পুত্র দেখাচ্ছি, সেটা হচ্ছে কি রকম, আমার একটা ছেলের দেখাচ্ছি, সে তাহলে প্রথমে ওইভাবে তার নামেই তো এসছে, ফর্ম এসছে, সেও এখানে এই পিতার নামটা এই লাইনে গিয়ে এই পিতার নাম লিখবে। কোথায় লিখবে? এইখানে বক্স ভাগ করা আছে এই পাশের, হ্যাঁ এই যে পিতার নাম আছে প্রত্যেকটা উপরের পোরশনটাই ডান দিকে লেখা হ্যাঁ, হবে। এখানে এই ফোন জন্ম তারিখ দেবে, মানে কি গুলিয়ে ফেলছে যে উপরের পোরশন ওখানে না, এই ফাঁকা জায়গাটা নয়, কিন্তু এই ফাঁকা জায়গাটা নয়, নিচে 2002 সালটা যেহেতু ওখানে পাশে লেখা হচ্ছে, ওইজন্য অনেক ক্ষেত্রে ওরা ভুল করে ফেলছে। হ্যাঁ, তাহলে তারপরে সে যখন পিতার নাম দিল, তার যদি এপিক নাম্বার থাকে, বললাম যে আমার ছেলে যখন তার নাম দেবে, তার নাম কিন্তু আছে অলরেডি, সুতরাং তার নাম লেখার কোনো জায়গা নেই, এটা বুঝতে হবে। তার নামে অলরেডি সে বললাম না, ক্রমিক নাম্বার, তার এপিক নাম্বার, তার ঠিকানা, তার সমস্ত কিছু ছেপে তার ছবি সহ তো ফর্ম এসছে। তাহলে শুরুটা হচ্ছে যে আবেদনকারী শুধু তার জন্ম তারিখ দিয়ে, এই জন্ম তারিখ এইখানেই কিন্তু ফিল আপ হবে, ঠিক আছে? তারপরে আধার নাম্বার এইখানেই ফিল আপ হবে, মোবাইল নাম্বার এইখানেই লেখা হবে ইংরাজিতে, এইগুলো আমরা বলে দিচ্ছি যে ইংরাজিতে লিখবে, ঠিক আছে? তাহলে আমি আমারটা দেখালাম, তাহলে ছেলে যখন তার পিতার এপিক নাম্বার থাকলে এইখানে লিখবে, মায়ের নাম লিখবে এইখানে, মায়ের এপিক নাম্বার থাকলে লিখবে, যদি না থাকে কোনো অসুবিধে নেই। এবারে আমার ছেলে যদি বিবাহিত হয়, তাহলে সেইখানে তার অপশন আসছে কি না, সে লিখবে স্ত্রীর নাম, এই স্ত্রীর নাম এখানে আমি দাগ মারলাম, দেখা যাচ্ছে, সে তার স্ত্রীর নাম লিখবে এইখানে, স্ত্রীর যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে দেবে এইখানে। এবার ধরুন হয়ে গেল, হ্যাঁ বলো। ছেলে না হয় আপনার মেয়ের ক্ষেত্রে ফর্ম ফিল আপ হচ্ছে, আমার মেয়ে যদি বিবাহিত হয়ে যায়, তাহলে সেও সেখানে ঠিক এইভাবেই প্রথমে লিখবে, ওই পিতার নামই লিখবে, সম্পর্কের জায়গা, হ্যাঁ। কিন্তু সে যখন এবারে মায়ের এপিক নাম্বার পর্যন্ত পরে যেই স্বামী স্ত্রীর নাম, তাহলে আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে এই নাম এই লাইনে লিখবে তার স্বামীর নাম এইখানে, তার স্বামীর যদি এপিক নাম্বার থাকবে সে এইখানে দেবে, ঠিক আছে? তাহলে আমি তো দিলাম এখানে, যখন পূরণ করেছি তখন আমি নিচে পোরশনটা 2002 সালের তালিকা দেখে এই অংশটা আমি পূরণ করেছি, কি গো, এই অংশটা। কিন্তু আমার এই ছেলে, তার তো আর 2002 সালে তো তার নাম নেই, তাহলে সে কি করবে,
সে তখন এই ডান দিকে, আমি করেছি এই নিচের বাম দিকের পোর্শনটা, আমার ছেলে করবে ডান দিকে। কি ডান দিকে লিখবে না, সে লিখবে যে আত্মীয়ের বিবরণ, অর্থাৎ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেয়া আছে। ইংরাজিতেও আছে, ইংরাজিতেও ফরম আছে। তাহলে সে তার নাম লিখবে, পিতার নাম লিখবে জাকির হোসেন শেখ, কিন্তু সে এইখানে একটা লিখে দেবে, এই নাম লিখে, ধরুন এইটা খুব ভাইটাল প্রশ্ন, সে এইরকম লিখবে এই জাকির হোসেন শেখ লিখে ব্র্যাকেটে সেইটা পিতা দেবে। এই হয়ে গেল, দেখা যাচ্ছে এটা, এটা সে তার পিতার নাম লিখে, কিন্তু এইখানে সে দেবে পিতা। এই নামটা এখানেও আছে তার, জাকির হোসেন শেখ, কিন্তু এখানে সে ব্র্যাকেটে পিতা দিয়ে দিল। এটা ইংরাজিতেও লিখতে পারে, বাংলায়ও লিখতে পারে, কিন্তু যেহেতু 2002 সালের ভোটার তালিকাটা বাংলায় এসছে, সেই জন্যে আমি বাংলায় লিখতে বলছি। নাম্বারগুলো সে ইংরাজি, এপিক নাম্বার তো ইংরাজিতেই আছে, এখানে এপিক নাম্বার দেবে। কার এপিক নাম্বার দেবে না, এই জাকির হোসেন শেখের এপিক নাম্বার, অর্থাৎ এই যে পামির হোসেন শেখ, তার পিতা যে জাকির হোসেন শেখ, যার নাম কিনা 2002 সালের ভোটার তালিকায় আছে, সেই 2002 সালের ভোটার তালিকায় যেভাবে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার দেবে। আত্মীয়ের নাম মানে এই জাকির হোসেনের ভোটার তালিকায়, ওই 2002 সালের ভোটার তালিকায় আত্মীয়ের নাম আছে তো ছাপানো, সেই আত্মীয়ের নাম, অর্থাৎ তার পিতার নাম চলে আসবে। সম্পর্ক কি, এখানে পিতা। তারপরে এই জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ এই 2025 সালে যে বিধানসভা ক্ষেত্র আছে, 2002 সালে পরিবর্তন হয়ে যেতে পারে নামের বিভিন্নভাবে। সুতরাং সেই 2002 সালে যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল, সেই বিধানসভা ক্ষেত্রে, সেটা তফসিল হতে পারে, সাধারণ হতে পারে, এইখানে লেখা হবে এই ফাঁকা জায়গাটায়। 2002 সালে পরিবর্তন হয়ে যেতে পারে না, 2002 সালে যেটা ছিল সেইটাই 25-এ পরিবর্তন হয়ে উপরে আছে। পরিবর্তন হয়েছে কি হয়নি, কিন্তু যখন 2002 সালের তালিকাটা দেখে পূরণ করা হবে, সেইখানে যা আছে তাই লেখা হবে, যা আছে তাই লেখা হবে। এখানে কোনো বিতর্ক নয়। বাংলায় কেউ লিখতে চাইলে সে অবশ্যই বাংলায় লিখবে, ইংরাজিতে কেউ লিখতে চাইলে সে অবশ্যই ইংরাজিতে লিখবে। এই নিয়ে বিতর্ক করার কিছু জায়গা নেই। তবে ইংরাজিতে লিখলে, যেমন ধরুন আমরা প্রথম কলামটা, প্রথম পোর্শনটা আমরা একটু ইংরাজিতে লিখতে বলছি বিএলওদের সহযোগিতা করার জন্য, অর্থাৎ বিএলওদেরও তো এই পোর্শনগুলো আবার ইনপুট করতে হবে বিএলও অ্যাপের মাধ্যমে। তারপরে এইখানে কি হচ্ছে, বিধানসভা ক্ষেত্রে এখানে উপরে নাম দেওয়া হলো, তারপরে এই ফাঁকা কলমটা, এই যে বিধানসভা ক্ষেত্রে নম্বরটা এখানে লেখা হবে। এইখানে অংশ নাম্বার মানে ওই যে দেখালাম 2002 সালে যেরকম আছে এইখানে। ক্রমিক মানে কার ক্রমিক নাম্বার, এই যে জাকির হোসেন শেখ 2002 সালের ক্রমিক নাম্বার এইখানে লেখা হবে। হয়ে গেল। তারপরে সই করা হবে এইখানে, বা আঙ্গুলের ছাপ দেয়া হবে এইখানে। একজন বাইরে থাকলেও সে তার ছেলে হিসাবে সই করতে পারবে। ধরো আমার এই ছেলেটা বাইরে আছে, সে যে তার হয়ে যখন আমি ফর্ম ফিল আপ করছি হুবহু সমস্ত কিছু দেখে, তাহলে আমি এখানে সই করব, কিন্তু আমি সই করার পরে আত্মীয়তার ধরন হিসাবে লিখব আমি একজন পিতা হিসাবে সই করলাম। এইখানে বিএলও সই করবে। এই বিএলও সই করার পর সে স্ট্যাম্প মেরে দেবে। স্ট্যাম্প মেরে আপনার হাতে এক কপি দেবে, নিজে এক কপি নিয়ে নেবে। সেই কপিটা তারা আপলোড করবে নির্বাচন কমিশনারকে দেওয়ার জন্যে। এই গেল এক ধরন। আরেকজন, যেটা মহিলার কথাও বলে দিলাম, আরেকজন হচ্ছে আমার বাড়িতে আমার ফ্যামিলির একজন মেম্বার, সকলের থেকে বয়স্ক বিধবা বা অবিবাহিত অকৃতদার একজন মহিলা বা পুরুষ তিনি আছেন, এই রকম একজন ভোটারের নামে যদি ভোটার ওই 2025 সালের ইনুমেরেশন ফর্ম এসে থাকে, যেমন ধরুন উমেতন নেশা, এই উমেতন নেশা তার স্বামী নেই, কেউ নেই, সে বাপের বাড়িতেই আছে, তো তাহলে সেই উমেতন নেশার নামেই, এই উমেতন নেশা, এটা একটু দেখাও, উমেতন নেশার নামেই এই ফর্মটা এসছে, তার এপিক নাম্বার আছে, তার ঠিকানা আছে, তার ক্রমিক সংখ্যা আছে, তার কিউআর কোড আছে, তার সেই ভোটার তালিকায় থাকা ছবি আছে, আর পাশে একটা ফাঁকা পাসপোর্ট সাইজ ছবি, এখানে সাম্প্রতিক ফটো সাটুন বলে এই যে আছে, এই লেখাটা আছে। আমরা এই পোর্শনটা ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবো না, ওই উমেতন নেশা যার বয়স প্রায় 1950 সালে যার জন্ম, তার এই প্রথমে জন্ম তারিখ, এই জন্ম তারিখটা দিয়ে এখানে
1/1/1950 সালে তার জন্ম তারিখ। এটা আমরা দিয়েছি। আধার নাম্বার অর্থাৎ উমেতন্নেশার আধার নাম্বার সেই আধার নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার সেটাও আমরা দিয়ে দিয়েছি। তাকেও পিতার নাম দিতে হচ্ছে। পিতার নাম হবিবর শেখ, তার এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার নেই। মায়ের নাম ফতেনুর বিবি, মায়ের এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার নেই। তাহলে এখানে তার স্বামী নেই, তার নাম দেওয়ার দরকার নেই। এখানে তার এপিক নাম্বারও নেই। এবারে এই উমেতন্নেশার নাম কিন্তু 2002 সালেও আছে। সেই 2002 সালে তাহলে উমেতন্নেশা এখানে আমরা লিখলাম নিজ, অর্থাৎ এই উমেতন্নেশা এরই এই 2002 সালে ভোটার তালিকায় আছে। তাহলে সেখানে এই এপিক নাম্বারটা দিয়ে দিলাম। আত্মীয়ের নাম কি না, তার আত্মীয় হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় তার পিতার নাম হিসাবে আছে হবিবর শেখ, যেভাবে আছে সেইভাবে। সম্পর্কের জায়গায় আছে পিতা, তাহলে সেই পিতাটাই এখানে দেব। এখানে কিন্তু দিয়েছি নিজ। তারপরে জেলা দক্ষিণ 24 পরগনা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা কেন্দ্রের নাম মগরাট পশ্চিম সাধারণ। তারপরে এই বিধানসভার নম্বর এই নিচের ব্লকটায় এই 120, অংশ নাম্বার নিচের ফাঁকা অংশটায় 31, আর ক্রমিক সংখ্যা উমেতন্নেশার 587, এইটা দিয়ে দেব। তাহলে ডান দিকটা কিন্তু কিছুই করতে হবে না, এটা ফাঁকা থাকছে। তারপরে এখানে উমেতন্নেশা সই করবে, বা সই করতে না পারলে অনেক বয়স হয়ে গেলে আগে সমস্ত কিছুতে সই করতে সক্ষম থাকলেও পরবর্তীতে একেবারে চোখে দেখতে না পাওয়ার কারণে বা হাত কাঁপার কারণে সই নাও করতে পারে, সেই জন্যে সে আঙুলের ছাপ দিতে পারে। বা তার পরিবারের কোনো সমর্থক সদস্য সে এখানে সই করে তারপরে বলবে যে আমি ওর দাদা, ভাই বা পিতা, মাতা ইত্যাদি, এইখানে সই করবে বিএলও। আর কিছু প্রশ্ন আছে বলে দিই, অনলাইনেও কিন্তু এটা ফিল আপ করা যাচ্ছে, কিন্তু অনলাইনে ফিল আপ করতে হলে যেমন বলা হচ্ছে যে আধার কার্ড লাগে না, অমুক লাগে না, কিন্তু অনলাইনে ফিল আপ করতে গেলে তার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের এক নাম থাকতে হবে, তার ফোন নাম্বার অবশ্যই সেই আধার কার্ডে লিঙ্ক থাকতে হবে। তাহলে সে ওই প্রথমে লগ ইন করার পরই তবে তার ক্যাপচা পূরণ করার পর তবে তার ওই SIR ফর্মটা আসবে 2000 মানে এই যে দেয়া ফর্মটা। তা না হলে তাকে লিঙ্ক করার জন্যও অপশন দেওয়া হবে, যদি মোবাইল নাম্বার না থেকে থাকে, লিঙ্ক করা না থেকে থাকে, সেই মোবাইল নাম্বারে লিঙ্ক করতে গেলেও তাকে আবার সেইভাবে করতে হবে। সেখানেও আধারে OTP আসবে, ফোনেতে OTP আসবে বিভিন্নভাবে। সেখানেও যদি দেখা যায় যে আধার কার্ডের সঙ্গে বা ভোটার তালিকার সঙ্গে আই কার্ডের সঙ্গে নামের ঠিক মিল হচ্ছে না, তাহলে কিন্তু কখনোই অনলাইনে পূরণ করা সম্ভব হবে না, কারণ ফর্মটাই আসবে না। তো সেই জন্যে যদি কারুর নাম্বারে আধারে নাম্বারের সঙ্গে লিঙ্ক করা থাকে, আই কার্ড এর সঙ্গে লিঙ্ক করা থাকে ফোন নম্বরের, এবং নামের যদি মিসম্যাচ না থাকে, সব জায়গায় যদি একই নাম একইভাবে পাওয়া যায়, এক বানানে পাওয়া যায়, তাহলে তার ওই SIR ফর্মটা অনলাইনে পাওয়া যাবে এবং তখন ফিল আপ করে জমা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে নির্বাচন ম্যাচ হলে তখন ফোন নম্বরটা 8 নম্বর ফর্ম ফিল আপ করে অ্যাড করা যাবে, এবং অ্যাড সাকসেসফুল হওয়ার পর তারপরে এটা আসবে। একদম। তাহলে আজকে এই পর্যন্ত নাকি? হ্যাঁ।